হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে সিনেমাটি সম্পর্কে জানতে চলেছি, এই সিনেমাটির নাম হচ্ছে ব্রেক আউট। রিলিজ পেয়েছিল 2002 সালে দক্ষিণ কোরিয়াতে এবং এটি একটা কমেডি সিনেমা। তো এই সিনেমাটার কাহিনী সম্পর্কে আমি কি বলবো, কিছু বলার নেই। 30 টাকার একটা লাইটার নিয়ে পুরো সিনেমাটি চলবে আর কি। সিরিয়াসলি আমি আবারও বলছি, 30 টাকার একটা লাইটার নিয়ে এই পুরো সিনেমার কাহিনী এবং খুবই এন্টারটেইনিং একটা সিনেমা। আমি তোমাকে নিশ্চিত করতে পারি সিনেমাটার কাহিনী তুমি এনজয় করবে। ইভেন এক্সপ্লেনের চেয়ে মেন সিনেমাটা যদি তুমি দেখতে পারো, সেটা যদি হয় আবার হিন্দি ডাবিং এ, তাহলে তো কথাই নেই। তবে আমার কাছে মনে হয় না এত আগের সিনেমা হিন্দি ডাবিং এ তুমি পাবে। তো এই জন্য আগতে তোমাকে এক্সপ্লেনই দেখতে হবে আর কি। তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা স্টার্ট করি। তবে তার আগে যদি ব্রেক থাকে সেটা তুমি স্কিপ করে মূল ভিডিওতে যাবে এবং স্কিপ করবে হচ্ছে ডিসক্রিপশনে যাবে, ডুরেশনে ক্লিক করে তারপর তুমি স্কিপ করে চলে যাবে। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশ রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো, তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো চলো আমরা শুরু করি। তো স্কুলের রিউনিয়ন চলছে, সবাই মজা করে পার্টি করছে, যার মধ্যে আমাদের বানজিও রয়েছে। বানজি হচ্ছে আমাদের এই সিনেমার মেইন ক্যারেক্টার এবং আমরা এখানে দেখতে পাই বানজি বাকি সবার সাথে কথা বলার চেয়ে খেতেই বেশি আগ্রহী ছিল, কারণ ফ্রি খাবার তো সবাই পছন্দ করে, তার উপর বানজির একটু বেশি পছন্দ। তবে এই জিনিসটা ওর ক্লাসমেট যে জ্যাক তার পছন্দ হয় না, কিন্তু বানজি খুব ইনোসেন্ট একটা ছেলে, তো ওর কাছে খাওয়াটাই মেন। তো যাই হোক, বানজি যখন মাগনা সিগারেট জ্বালানোর জন্য লাইটার চায়, তখন জ্যাক করে কি ওকে লাইটারটা যখন দেয় ফুল রেঞ্জ করে দেয়। তো এর ফলে যেটা হয়, বানজি মনে করো প্রায় পুড়েই যাচ্ছিল। তো বানজি এতে খুব রেগে যায়, কিন্তু বেচারা বানজির কিছু করারও নেই, কারণ কলেজে পাশ করার পরে সে এখনো কোনো ভালো চাকরি পাচ্ছে না এবং বাবা মায়ের পকেট কেটেও চলছে। তো এমন সময় ওর কাছে মিলিটারি রিজার্ভ ট্রেনিং এর জন্য ডাক আসে এবং দক্ষিণ কোরিয়াতে 18 থেকে 35 বছরের মধ্যে সকল ছেলেদের বাধ্যতামূলক এই মিলিটারি ট্রেনিং এ যোগ দিতে হয়। সে হোক ধনী বা গরিব, কমপক্ষে কয়েক মাসের বেসিক ট্রেনিং এ তার যোগ দিতেই হবে। তবে বেসিক ট্রেনিং আরো ছোটও হতে পারে, তবে সেখানে সবচেয়ে মজার জিনিস হচ্ছে খাবার দাবারের খরচ তোমার নিজেরই বহন করতে হবে। আর এখান থেকে তুমি একটা শর্ট সার্টিফিকেট পাবে এবং যে কাজ করতে যাবে ওই সার্টিফিকেটটা দেখাতে হবে। তো এই জন্য বানজিকে কিছু টাকা পয়সা সঙ্গে নিতে হবে। তো বাবা মা যে টাকা দেয় সেটা যথেষ্ট ছিল না, তো এই কারণে রাতে সে বাবার পকেট থেকে কিছু টাকা চুরি করছিল, কিন্তু তাড়াহুড়োর কারণে শব্দ হয় এবং সে ধরা পড়ে যায়। আর এই কারণে তার বাবা তাকে অনেক পেটায়, কিন্তু বেচারি মা ওকে কিছু টাকা জোর করে দিয়ে দেয়। তো যাই হোক, এরপর বানজি ট্রেনিং ক্যাম্পে পৌঁছায় এবং বানজির মতো আরো অনেক ছেলেরা এখানে এসেছে, কিন্তু এখানে কারোর ট্রেনিং এর প্রতি কোনো আগ্রহ নেই, সবাই দায় থেকে এসেছে। আর তখন এখানে বানজির পরিচিত হয় মাইলো নামের একটা ছেলের সাথে, যার কুরিয়ারের ব্যবসা রয়েছে, আর সেও একেবারে জোর করে খালি সরকারের নিয়মের জন্য এসেছে। চিন্তা করো, আমাদের দেশে যদি এরকম সিস্টেম থাকতো, সরকারের বিরুদ্ধে আন্দোলন করে কবেই সরকার নামিয়ে দিত আর কি। তো যাই হোক, এই বানজির সাথে যে নতুন একটা পরিচিত হলো একটা ছেলে, যার নাম হচ্ছে মাইলো। ছেলে হিসেবে ভালো, কিন্তু খুবই বাচাল আমার মতো, এবং সে এত কথা বলে যে আশেপাশের যে কারো মাথা ধরিয়ে দেবে। তবে বানজির তো ফ্রি সিগারেট দরকার, টাকা পয়সা নেই, তো এই জন্য সে মাইলোর সিগারেট খাওয়ার জন্য বন্ধুত্ব করে নেয়। আর তাছাড়া বানজির কাছে যেহেতু টাকা পয়সা কম, তো এই জন্য সে করে কি বাটি নুডলস নেয়, মানে সবচেয়ে কম দামি যেটা, কিন্তু হুট করে ধাক্কা খাওয়ার কারণে তার নুডলসও মাটিতে পড়ে যায়। আর তাই বেচারা বানজি ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়ে। তবে দুর্ভাগ্যের পাশাপাশি ঈশ্বর বানজিকে একটা উপহারও দিয়েছে, সেটা হচ্ছে বানজির মাথা লোহার মতো মজবুত এবং ছোটবেলায় সে বাদাম মাথায় ভেঙে খেত এবং তার মাথার উপর যদি ইটেও পড়তো তাও কিছু হতো না। তো এটা দেখে ওর বাবা ভাবে কি দরকার ছিল এরকম একটা মাথা মোটা ছেলের আমার বাড়িতেই জন্ম নেওয়ার। তো যাই হোক, কয়েকদিনের বেসিক ট্রেনিং শেষ করে বানজি ছুটি পেয়ে যায় এবং এরপর সে যখন বাড়িতে ফিরে যাচ্ছিল, তার কাছে ছিল মাত্র 30 টাকা, কোরিয়ান 30 টাকা, কিন্তু বাসের ভাড়া হচ্ছে কোরিয়ান 350 টাকা। তো এই জন্য তাকে বাস থেকে তাড়িয়ে দেওয়া হয়। তো বেচারা বানজি তখন তার বাউন্ডুলে বন্ধুদের ফোন করে এবং তাকে পিক আপ করতে বলে, কিন্তু যে সারা জীবন অন্যের টাকায় খায় তাকে সাহায্য করতে কি আসবে। তো হতাশ হয়ে রাস্তার এক কোনায় পড়ে
পড়ে থাকে। আর তখন ওর চোখ পড়ে রাস্তার ধারে পড়ে থাকা একটা অর্ধ খাওয়া সিগারেটের উপর। আর যেহেতু সেটা ফ্রি, তো এই কারণে বানজি সেটাকে তুলে নেয়। তো সিগারেট তো পেয়েছে, কিন্তু সেটা জ্বালানোর লাইটার তোর কাছে ছিল না। তো এই জন্য সে পাশের দোকানে গিয়ে বাকি টাকা দিয়ে, মানে ওই 30 টাকা দিয়ে একটা লাইটার কেনে। আর এটা নিয়ে পুরো সিনেমার কাহিনী। তো বুঝতেই পারছো ওর সর্বশেষ টাকা দিয়ে ওই লাইটারটা কিনেছে। তো এই লাইটারটা বানজির কাছে কোনো গুপ্ত ধনের চেয়ে কম ছিল না। আর তখনই এই ক্যাবে যাচ্ছিল হচ্ছে ওর ওই যে মাইলো নামে সেই বন্ধুটা, যে আর কি ওই ট্রেনিং এ গিয়ে পরিচয় হয়েছে। সে আর কি সিওল রেলওয়ে স্টেশনে যাচ্ছিল। তো মাইলো বানজিকে লিফট দিতে রাজি হয়, তবে ফ্রি জিনিসের লোভে বানজি তো ক্যাবে চড়ে, কিন্তু এর দাম তো বানজিকে দিতে হবে, কারণ পুরো রাস্তা মাইলো তো নন স্টপ বক বক করতেই থাকবে। তো বানজির অবস্থা খারাপ হয়ে যায় কথা শুনে, তারপর আবার পেটেও গন্ডগোল শুরু হয়। তো এই কারণে স্টেশনে আসতেই বানজি তাড়াতাড়ি টয়লেটের দিকে ছুটে যায়। তো বানজি টয়লেটে গিয়ে সিগারেট খেতে খেতে পেট হালকা করে, কিন্তু নিজের সবচেয়ে বড় যে গুপ্তধন লাইটারটা সেখানেই ভুলে রেখে আসে। আর তারপর সে যখন বাইরে আসে তখনও লাইটারের কথা মনে পড়ে। তো এরপর দৌড়েও টয়লেটের দিকে যায়, কিন্তু ভেতরে সেখানে লাইটার নেই। আর সেই লাইটারটা দিয়ে জ্যাকো নামের একজন সিগারেট ধরাচ্ছিল। তো নিজের 30 টাকা দামি লাইটার আরেকজনের হাতে দেখে বানজির মন খারাপ হয়ে যায় এবং সে জ্যাকোর কাছে তার লাইটার ফেরত চাইলে জ্যাকো সেটা ওকে ফেরত না দিয়ে চুপচাপ চলে যায়। আর এখানে আমরা জানতে পারি জ্যাকব একটা গুন্ডা, তবে সে খুব গরিব গুন্ডা এবং তার অল্প কিছু গুন্ডা নিয়ে একটা গ্যাং রয়েছে, তারাও খুব গরিব। তবে ওরা গরিব হলে ওরা এমন ভাব করে যেন আন্ডারওয়ার্ল্ডের ওরা অনেক বড় টন। তো যাই হোক, জ্যাকো সিউল থেকে বুসানে তার ছোট গ্যাং নিয়ে যাচ্ছিল এবং ট্রেনের ভেতরে ওদের একটা মিশন রয়েছে। আর তখন জ্যাকের চামচকে বলে, বস আমাদের গ্যাং এর কেউ কাল থেকে কিছু খায়নি, অন্তত কিছু খেয়ে নেওয়া যাক। তো জ্যাকোর কাছে মূলত নিজের লোকদের খাওয়ানোর মতো টাকাও ছিল না। তো এর জন্য জ্যাকো তাদের আশ্বাস দেয় মিশন শেষ হলে আমরা সবাই মিলে জমজমাট পার্টি করব। তো এই ক্ষুধার্ত লোকদেরকে নিয়ে জ্যাকো কোন মিশনে যাচ্ছে এটা আমরা একটু পরে জানতে পারবো। আর ঠিক তখনই আমাদের ফকির বানজি আবারও জ্যাকের কাছে আসে এবং তার ওই 30 টাকা দামের লাইটার চায়। তো জ্যাকো একটা মুহূর্তের জন্য ওই লাইটারটা ফেরত দিতেও যায়, কিন্তু তখনই ওর যে চামচা ছিল সে বানজিকে বলে, হ্যাঁ বেটা আমাদের বস গরিব হলেও কি এত গরিব নাকি যে তোর সস্তা লাইটার চুরি করবে। তো এই কথা শুনে জ্যাকব বুঝতে পারে এখন যদি আমি পকেট থেকে লাইটারটা বের করে বানজিকে দেই তাহলে নিজের পোলাপনের সামনে আমার ইজ্জত চলে যাবে। তো এই কারণে সে লাইটারটা আবার পকেটে রেখে দেয়, কিন্তু বানজি তো তার 30 টাকার লাইটার ছাড়তে রাজি নয়। তো এজন্য সে জ্যাকোকে লাইটার চোর বলে ডাকতে থাকে। তো এতে জ্যাকো খেপে যায় আর তখন চামচাকে বলে বানজিকে পেটাতে। তো চামচা করে কি 2-4টা চড় মেরে বানজিকে টয়লেটে ফেলে দেয়। আর তারপর খরচ আরো কমাতে জ্যাকো করে কি তার কিছু লোক ট্রেনের বাইরে রেখে 5-6 জন লোক নিয়ে ট্রেনের ভেতরে চলে যায়। মানে চিন্তা করে কিরকম গুন্ডা। তো ট্রেনে বসার পরে জ্যাকো তার লোকদেরকে বলে, ট্রেন চলার পরে আমরা আমাদের মিশন শুরু করব। তো যাই হোক, এদিকে স্টেশনে থাকা বাকি যে গুন্ডারা ছিল যাদেরকে জ্যাকো নেয়নি টাকার অভাবের কারণে, তারা বলে তাহলে বস হুদাই টিকিট কাটলো কেন? যদি টিকিট না কেটে আমাদেরকে এই টাকাটা ক্যাশ দিত আমরা একটা সিঙ্গারা হলেও তো খেতে পারতাম। তো বানজি যখন এই কথা শুনে তখনই করে কি ওদের হাত থেকে টিকিট গুলো ছিনিয়ে ট্রেনের দিকে দৌড় দেয় আর শেষ সময় ট্রেনে উঠে পড়ে। আর বানজির মিশন তো একটাই, সেটা হচ্ছে নিজের লাইটারটা জ্যাকোর কাছ থেকে নিতে হবে। আবার এখানে একটু পরে আমরা জানতে পারি ওই গুন্ডা জ্যাকোর টাকা নেই, কিন্তু সে একটা সুন্দরী মেয়ে পটিয়ে সংসারও পাতিয়েছে এবং বুসানের ঘরে তার বউ আয়শা তার জন্য অপেক্ষা করছে, কারণ আজকে ওদের বড় ছেলের জন্মদিন এবং সে চায় তার প্রিয় স্বামী বাড়ি আসুক আর তারপর তারা সবাই মিলে কেকটা কাটবে। তো বাচ্চারা কিন্তু তার বাবার জন্য অপেক্ষা করছে না, তারা জাস্ট কেকের অপেক্ষা করছে কখন কেকটা কেটে খাবে। বাবা আসলো কিনা আসলো তাতে কিছু যায় আসে না। আর অন্যদিকে আমরা দেখতে পাই বানজির মা খাবার নিয়ে বানজির জন্য অপেক্ষা করছে ওই একই শহরে, আর পেছন থেকে ওর বাবা ওকে গালি দিচ্ছে যে ওই মদনা মার্কা পোলার জন্য তুমি খাওয়া বলতে বসে রয়েছো। আর এইদিকে আমরা দেখতে পাই ট্রেন চালু হতেই জ্যাকোর চামচাকে ইশারা করে আর তারপর ওরা উঠে দুজন যাত্রীকে বলে ট্রেন দখল নেওয়া হয়েছে এবং তোমরা সবাই এখন হোস্টেজ হিসেবে রয়েছে। যতক্ষণ না ওদের মিশন শেষ হচ্ছে সবগুলো যাত্রী একই কামরায় থাকবে, কিন্তু মানুষজন ওদেরকে সিরিয়াসলি নেয় না। আর এখানে বানজির যে বন্ধু যার সাথে ওই যে ট্রেনিং এ গিয়ে সম্পর্ক হয়েছে মাইলো, সে ওদেরকে টিটকারি করে। বাট তখন জ্যাকোর চামচা করে কি ওর কিচেন নাইফটা, মানে যেটা দিয়ে কিচেনে কাজ করা হয়, সেই নাইফটা বের করে এবং সবাইকে ভয় দেখিয়ে একটা কম্পার্টমেন্টে আটকে রাখে। আর এই দিকে বানজি তো জ্যাকোকে ট্রেনে খুঁজছিল আর সে আবারও জ্যাকের সামনে এসে দাঁড়ায় এবং লাইটারটা চায়। আর বানজিকে দেখে জ্যাকো তো অবাক হয়ে যায়, সে বুঝতেই পারে না এই বেকুবকে নিয়ে কি করা যায়। আর সে তার চামচাকে বলে ওই ছেলেকে পিটা। তো চামচা খুব খুশি হয় এই কাজটা করে। আবার এই একই ট্রেনে বর্তমানে রানিং একজন এমপি যার নাম হচ্ছে ফোগো, সে ট্রাভেল করছিল আর এক সময় জ্যাকো ওর সঙ্গে কাজ করতো। আবার জ্যাকো ট্রেনে উঠেছে এই এমপির সাথে কাজ করার জন্য। তো যাই হোক, এখানে এই এমপি কোন একটা মন্ত্রীর শেষকৃত অনুষ্ঠানে বর্ষানে যাচ্ছিল এবং সেভাবে এত তাড়াতাড়ি সেখানে গিয়ে কি হবে, ঘুমাতে ঘুমাতে যাবার এজন্যই সে ট্রেনে উঠেছে। কয়টা টাকাও বাঁচবে আবার একটু ঘুমাতে ঘুমাতেও যাওয়া যাবে। আর তখনই এখানে জ্যাকো আসে এবং তার সাথে ফগোর কথা রয়েছে। তো জ্যাকোর কথা আমরা জানতে পারি যে 1 বছর আগে এই ফোগো নামের যে এমপি তার ইলেকশন ক্যাম্পেইনের সময় বিপরীত দলের সাথে গন্ডগোল করার জন্য জ্যাকোকে হায়ার করেছিল। আর তখন উত্তেজনায় জ্যাকোকে ফগো ওয়াদা করেছিল আমি যদি ইলেকশন জিতি তাহলে আমার সাথে তোকে নিয়ে রাজনীতি করব। তো তখন থেকে জ্যাকো মূলত অনেক বড় বড় স্বপ্ন দেখা শুরু করেছিল, কিন্তু ইলেকশন জিতার পরে ফগো একদম পাল্টে যায়। নিজের সাথে নেওয়া তো দূরের কথা, জ্যাকোর সাথে যে কখনো পরিচয় ছিল এইটা দেখানোও বন্ধ করে দেয়। তো জ্যাকো এখন শুধু একটা জিনিসই চায়, সেটা
সেটা হচ্ছে সে এবং তার লোকজন ওই ইলেকশনে তার জন্য যে পরিশ্রম করেছে তাদের মজুরি তাকে দিয়ে দেওয়া হোক। কিন্তু ফোগো এখানে অহংকারী লোক, সে বলে 2 লাখ টাকা তো ছাড়, আমি তোকে একটা ফুটা করিও দেবো না। মানে কোরিয়ান 2 লাখ টাকা বাংলাদেশের সর্বোচ্চ 1-1.5 লাখ টাকা হবে। তো এই কথা শুনে জ্যাকো খুব রেগে যায় এবং তার লোকদেরকে অস্ত্র বের করতে বলে। তো জ্যাকোর লোকজন ছুরি বের করলে ফোগোর বডিগার্ডরা পিস্তল বের করে। তো এটা দেখে তো জ্যাকোর হাগামোদা বের হয়ে যায় প্রায়, কারণ পিস্তলের সামনে ছুরির আর কি দাম। তো শেষে বেহাল জ্যাকো করে কি মুখ নিচু করে নিজের কামরায় ফেরত চলে আসে। আর এখন জ্যাকো তার বন্ধু ম্যাঙ্গোর সাহায্য নেওয়ার কথা ভাবে, যে পরবর্তী সামনের স্টেশনের কোথাও থাকে। আর সে তখন ম্যাঙ্গোকে কল করে বলে তোর গ্যাং নিয়ে পরের স্টেশনের ট্রেনে উঠবি, ট্রেনে একটা গ্যাঞ্জাম আছে। আর এইদিকে আমরা তখন জানতে পারি এই যে শালার এমপি, এই শালাও একটা ফকির। মানে বুঝতে পারছো এটা তো কোরিয়া, দুর্নীতি করার আর কতটুকু সুযোগ রয়েছে, নির্বাচন করে ফকির হয়ে গিয়েছে। এমনকি ওর যে বডিগার্ড রয়েছে ওদেরকেও খুব ভালো মতো বেতন দেয় না, এবং ওদের কাছে যে পিস্তল রয়েছে এগুলো সব গ্যাস গান, গ্যাস পিস্তল। তো এই জন্য সে তার সেক্রেটারিকে বলে পরের স্টেশনেই পুলিশ ডাকতে। আর এইদিকে এত মার খাওয়ার পরও আমাদের বানজি নিজের জিদ ছাড়তে চায় না, আর এই জন্য সে আবারও মার খেতে জ্যাকের সামনে এসে লাইটারটা চায়। তো বানজির জিদ দেখে এবার জ্যাকোর মাথার চুল দাঁড়িয়ে যায় এবং সে বানজিকে দেওয়ার মতো তার কাছে গালি বা আর কিছু থাকে না। তো জ্যাকো একদিকে তো মনে করো ওই এমপি কে নিয়ে টেনশনে আছে, আবার এই লোকটা ওর 30 টাকা লাইটারের পেছনে পড়ে রয়েছে। আর তখন এখানে ট্রেনের অ্যাটেন্ডেন্ট চলে আসে এবং তারা করে কি জ্যাকোর গুন্ডাদের হাতে অনেক মার খায়। আর তারপরে জ্যাকো তার লোকদেরকে বলে পরের স্টেশনেই এই বানজি হারামজাদাকে ফেলে দিতে। আর তখন ওই সময় বুসান থেকে জ্যাকোর স্ত্রী তাকে কল করে এবং বলে খাবার খেতে কখন আসছো। আর তখন জ্যাকো তার স্ত্রীকে একটু ব্যস্ত রাখতে বলে আমি আজকে রাত্রে চিকেন খাবো। তো জ্যাকোর স্ত্রী বলে চিকেন কিনে দিয়ে গেছো যে চিকেন আছে। জ্যাকো বলে তাহলে কিনে নিয়ে আসো। তো বেচারে আয়শা তখন রাতে শপে যায়, আর ওই শপটা আবার বানজিদেরই শপ। তো দেখা হয় সেখানে জ্যাকোর বউয়ের সাথে বানজির মায়ের, আর সে আয়শাকে ড্রিঙ্ক অফার করে, ওদেশের তো মদ নর্মাল মদ অফার করে। আর এরপরের স্টেশনে একদিকে পুলিশ ফোর্স দাঁড়িয়েছিল আর অন্যদিকে ম্যাঙ্গোর দল দাঁড়িয়েছিল। মানে পুলিশ ফোর্স এসেছে হচ্ছে এমপির ডাকে আর ম্যাঙ্গোর দল এসেছে হচ্ছে জ্যাকোর ডাকে, এবং দুই পক্ষে অপেক্ষা করছিল কখন ট্রেন আসবে। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে পুলিশের যে মনে করো যে অফিসার ওসি সাহেব, তার সাথে আবার মনে করো গুন্ডার যে অফিসার ম্যাঙ্গো, দুজনের খুব ভালো বন্ধু, একসাথেই মালটাল খায়, একসাথেই মজা করে। তো যাই হোক এখানে পুলিশ অফিসার ডাম্বো ম্যাঙ্গোকে বলে এই মারামারি ঝগড়াঝাটি করার চেয়ে বাড়ি চলে যা, কিন্তু ম্যাঙ্গো শুনতে রাজি নয় এবং দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। আর তখনই ট্রেন এসে পড়ে। আবার এই দিকে এমপির সেক্রেটারি এমপি কে বলে স্যার 2 লাখ টাকারই তো ব্যাপার, দিয়ে দেন না, তো ঝামেলা করে লাভ কি। ফোকো তখন বলে আমার কাছে যে টাকা নেই এটা আমি বলবো না, কিন্তু টাকা নিয়েও তো ব্যাপার না, যদি এই জিনিসটা মিডিয়ায় চলে আসে যে গত নির্বাচনে আমি গুন্ডাদের কাছ থেকে হেল্প নিয়েছিলাম তাহলে কত বড় ঝামেলা হবে জানো, আমার অনেক বদনাম হবে। তো এই ধরনের গুন্ডাদের পাত্তা না দেওয়াই বেটার। আর এইদিকে আমরা দেখি স্টেশনে ম্যাঙ্গোর গ্যাং আর ডাম্বোর পুলিশ ফোর্স নিজেদের মধ্যে লড়াই শুরু করে দেয়। মানে ওরা মূলত এসেছে আরেকজনকে হেল্প করতে, কিন্তু এত বেশি খাতির যে নিজেরা কথা বলে মারামারি শুরু করে দিয়েছে। মানে ওরা কি করতে এসেছিল আর কি করছে। এবং এটা দেখে এমপি এবং জ্যাকো দুজনেই বিরক্ত হয়ে যায়। মানে এমপিও অবাক হয়ে যায় যে পুলিশরা মারামারি করছে, আমাকে বাঁচাতে আসলে ওরাই মারামারি করছে। আবার জ্যাকো অবাক হয়ে যায় যে আমার লোক মারামারি করছে, কিন্তু এমপি বা পুলিশের কারোই ধারণা নেই যে ওরা দুজনের জন্য এসেছিল। আর ওইদিকে আমরা দেখি ওই চামচা বানজিকে ট্রেনের বাইরে প্ল্যাটফর্মে ফেলে দেয়, কিন্তু বানজির কথা হচ্ছে আমার 30 টাকার লাইটার, ওটা তো আমি নিয়ে ছাড়বই। তো এই সিদ্ধান্ত নিয়ে বানজি করে কি আবারও ওই চলতে থাকা ট্রেনের শেষ কম্পার্টমেন্টে উঠে পড়ে, আর ওটা ছিল হচ্ছে একটা কিচেন। আর এরপর ওই ট্রেনটা যখন চলে যায় তখন আমরা দেখতে পাই ম্যাঙ্গো আর ডাম্বো আবারও মিলেমিশে যায় এবং বলে আরে আমাদের তো ওই ট্রেনে ওঠার কথা ছিল, কিন্তু আমরা তো এখানেই মারামারি করেছি, আচ্ছা ঠিক আছে ট্রেন চলে গিয়েছে, আমাদের আর কোনো ঝামেলা নেই। মানে বন্ধু আবার বন্ধু হয়ে যায়, মানে সব পাগল। আর এইদিকে ট্রেনের ভেতরে এমপি ফোগো এখন হেডকোয়ার্টারে কল করে, আর এইদিকে জ্যাকোর চামচা করে কি একটা মেয়েকে হোস্টেস বানিয়ে ফোগোর সামনে নিয়ে আসে। আর সে এমপি ফোগোকে বলে হয় টাকা দাও, তা না হলে এই মেয়েটাকে মেরে ফেলবো। আর তখন এমপি ফোগো ওর বডিগার্ডকে বলে এই গাধাগুলোকে শুট করে দাও, কিন্তু বন্দুকগুলো তো নকল। তো এই জন্য বেচারা বডিগার্ডরা বন্দুক নামিয়ে নিচে রাখে। আর এমপি ফোগো তখন শান্ত হয়ে জ্যাকোকে বলে দেখো তুমি যত টাকাই চাও না কেন আমি কিন্তু তোমাকে 1 পয়সা দিব না। জ্যাকো তখন বলে আরে ভাই গুন্ডা তুই না আমি, তুই আমাকে আমার পরিশ্রমের টাকা না দিয়ে উল্টো আমাকে লুটছিস, 2 লাখ টাকা দিলে তোর এমন কি হবে, তুই একটা এমপি। বাট ফোগো বলে তুমি আমার 1 টাকাও কাজ করেনি, আবার 2 লাখ টাকা চাচ্ছ, আমি তো এমনি ভোট পেতাম, এমনি উঠতাম। তো জ্যাকো তখন বুঝতে পারে যে পলিটিশিয়ানদের চেয়ে বড় চোর আর কেউ নেই। আর অন্যদিকে হেডকোয়ার্টারে পুলিশ কমিশনার ট্রেনের কিডন্যাপিং এর খবর পায়, আর সে তখন বড় বড় কথা বলে, আর্মি পাঠানোর কথা বলে। আর এইদিকে ট্রেনে জ্যাকো জানতে পারে পরের স্টেশনে পুরো পুলিশ বাহিনী তার জন্য অপেক্ষা করছে। তো এই জন্য সে খুব রেগে যায়। তখনই আবারও এন্ট্রি হয় বানজির, মানে আমাদের নায়ক সাহেবের, এবং সে জ্যাকোর কাছ থেকে আবারও লাইটার চায়। তো বানজিকে দেখে জ্যাকো তো পুরো নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবার, এবং নিজের লোকদেরকে বলে ওকে পিটিয়ে শেষ করে ফেল, না ওকে একবার ডাইরেক্ট মেরে ফেল। এরপর যখনই জ্যাকোর একটা চামচা এমপির বডিগার্ডদের পিস্তল নিয়ে বানজিকে মারতে যায় তখনই হাতাহাতিতে বন্দুকে চাপ লাগে এবং দেখা যায় এটা তো ভাই পিস্তল না, এটা গ্যাস পিস্তল। আর এর ফলে সবার কাশি শুরু হয়ে যায়, মানে এটার ভিতরে অজ্ঞান করা বা ওই ধরনের কাশি বা হাসি আসার হ্যাচি আসার মতো আর কি গ্যাস রয়েছে। তো যাই হোক এরপর বানজিকে তুলে তারা আবারও প্যাসেঞ্জার কম্পার্টমেন্টে ফেলে দেয়। আর এবার জ্যাকো ট্রেন কন্ট্রোলে নেওয়ার সিদ্ধান্ত নেয়, আর তার লোকেরা করে কি ওই মোটরম্যানের বা ট্রেনের ড্রাইভারের কেবিনে ঢুকে পড়ে এবং বন্দুক ঠেকিয়ে ওকে ট্রেনকে নন স্টপ চালানোর নির্দেশ দেয়। মানে আর কেউ তো আর যায় না যেটা নকল বন্দুক। আর এরপর
তারপর পরবর্তী স্টেশনে পুরো পুলিশ ফোর্স তো ট্রেনের জন্য অপেক্ষা করছিল, কিন্তু ট্রেন না থেমে এখান থেকে চলে যায়। আর পুলিশ শুধুমাত্র ফ্যালফেল করে তাকিয়ে থাকে। আর হেডকোয়ার্টারে যখন এই খবর পৌঁছায় তখনই তারা করে ইঞ্জিন রুমে কল দেয়, আর তখনই জ্যাকোর লোক করে ফোনটাই ভেঙে ফেলে। আর এইদিকে জ্যাকো তখন এমপি কে বলে, তুমি চাইলে পুরো মিলিটারি ডাকো, কোনো সমস্যা নাই, কিন্তু এই ট্রেন বুসানোও থামবে না। তুমি আমাকে হয় টাকা দাও, না হলে উপরে যাওয়ার জন্য প্রস্তুত হও, মরলে আমি তোমাকে নিয়েই মরবো। কিন্তু এমপি ফোগো জ্যাকোকে চেনে, সে জানে এই শালা চাপাবাজ খালি মুখেই বলতে পারে, কিন্তু বাস্তবে ওর সাহস কম, ওর নিজে মরবে এত সাহস নেই। তো এই জন্য সে নিশ্চিন্তে থাকে। কিন্তু জ্যাকোর কথা শুনে জ্যাকোর চামচ অনেক জোশে চলে আসে যে হ্যাঁ এই মেয়েকে এখন আমি মেরেই দিব। কিন্তু তখনই ওই হোস্টেজে থাকা মেয়েটা করে ওই চামচাকে থাপ্পড় মারে। আর এইদিকে পুলিশের সকল গাড়ি ট্রেনের সঙ্গে চলতে শুরু করে এবং জ্যাকো তখন পুলিশকে হুমকি দেয়, এই ট্রেন আর থামবে না, যদি এমপি আমার দাবি পূরণ না করে তাহলে ট্রেন ভবিষ্যতে গিয়ে ক্র্যাশ করবে। তবে এত কিছু ঘটে যাওয়া সত্ত্বেও একরোখা সিনেটর একদম অটল থাকে, মানে ওই এমপি সে টাকা দেবে না। আর এইদিকে আমাদের বানজি আবারও জেগে ওঠে এবং লাইটার চাইতে আবারও জ্যাকের কামরায় চলে যায়। তো জ্যাকো তখন মনে পড়ে পুরো খিস খেয়ে যায় যে এই বোকা মানুষটার সাথে কি করবে। আর এই জন্য সে রেগে এবার ওর লোককে বলে বানজিকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিতে। তো জ্যাকের লোক করে বানজিকে ট্রেন থেকে ফেলে দেওয়ার জন্য নিয়ে যায়, কিন্তু অতিরিক্ত পাট নিতে গিয়ে নিজেই ট্রেন থেকে পড়ে যায়। আর এইদিকে মোটরম্যান ট্রেনের ড্রাইভার ওই গুন্ডাকে বলে ট্রেন যদি না থামানো হয় তাহলে কিন্তু অন্য ট্রেনের সঙ্গে ধাক্কা খাবে। কিন্তু জ্যাকো ট্রেন থামানোর জন্য রাজি নয়। আবার ওইদিকে এমপিও 1 পয়সা দিতে রাজি নয়। তো তখন জ্যাকো এমপি কে বলে ঠিক আছে, এখন আমি টাকা নয়, আমি এখন তোমাদের সবার জীবন নিয়ে নেব। কিন্তু এইটা দেখে ওই হোস্টেস করা মেয়েটা রেগে যায়। আর তারপর সে ওই এমপি কে বলে তোমার কাছে আদৌ কি কোনো টাকা আছে, নাকি তুমি একটা ওরই মতো ফক্কা পলিটিশিয়ান, মানে ফকিন্নি পলিটিশিয়ান। আর তখনই জ্যাকোর আবারও বানজির কথা মনে পড়ে। আর সে করে কি তার নিজের লোককে পাঠায় বানজিকে সাহায্য করার জন্য। তো বানজি করে কি ওই মোটা লোকটাকে মুখে পাঞ্চ করে, কিন্তু ওই লোকটার কিছুই হয় না। কিন্তু এরপর ওই মোটা লোকটি যখন বানজিকে পাঞ্চ করে, কিন্তু এখানে সৌভাগ্যবশত আমরা সবাই জানি বানজির মাথা কিন্তু লোহার তৈরি, তো এর ফলে ওই লোকটার হাতে ভেঙে যায়। আর তারপর বানজি তার নিজের হাতিয়ার মানে মাথা বের করে ওই মোটা লোকটিকে এমন একটা মাথায় বাড়ি মারে, লোকটা সেখানেই বেহুশ হয়ে যায়। আর এইদিকে পুলিশ হেডকোয়ার্টারে পুলিশের এই ব্যাপারে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তাদের মূল ভয় হলো আজকে দক্ষিণ কোরিয়া আর উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, এই ম্যাচটা মিস না হয়ে যায়। তারা জাস্ট চাচ্ছে যে কোনোভাবে ঝামেলাটা তাড়াতাড়ি শেষ হোক, তারপর ফুটবল ম্যাচটা দেখবে। চিন্তা করো সিরিয়াসলি। আর এদিকে কম্পার্টমেন্টের সকল যাত্রী মিলে সিদ্ধান্ত নেয় গুন্ডা তো মাত্র 4 থেকে 6 জন, ওদেরকে ভয় পাওয়ার কিছু নেই। তো এই জন্য তারা সবাই মিলে ওই সিনেটর বা এমপির কম্পার্টমেন্টে হানা দেয়। কিন্তু জ্যাকো কম্পার্টমেন্টের দরজা তো ভেতর থেকে লক করে রেখেছিল। আর তখন সকল যাত্রীরা বানজিকে পাম্পম দিয়ে বলির পাঠা বানায়। তো তখন বোকা বানজি টম ক্রুজের মতো ট্রেনের ছাদ দিয়ে ইঞ্জিন রুম পর্যন্ত চলে যায় যাতে ট্রেন থামাতে পারে। আর এই দিকে আমরা দেখি ওই এমপি নিজের জেদ ছাড়তে তো রাজি নয়, 2 লাখ টাকাও সে দেবে না, যেটা কোরিয়ান টাকা আর কি, বাংলা টাকায় হবে 1.5 লাখ টাকার মতো সাধারণ একটা টাকা। আর ওইদিকে আবার তখনই জানালার বাইরে যখন জ্যাকো পুলিশের গাড়ি দেখে, সে বুঝতে পারে আজকে রাত্রে তো বউয়ের সাথে খেতে পারবো না, জেলে ভাত খেতে হবে। আর এইদিকে বানজি কোন রকমের জোশের মধ্যে ইঞ্জিন রুম পর্যন্ত পৌঁছে আসে। তো তাকে দেখে জ্যাকের লোক গুলি চালায়, কিন্তু এটা তার আসল পিস্তল নয়, গ্যাস পিস্তল। তার উপর ট্রেনের যখন দরজা খুলেছে বাতাস তো ভেতর দিকে আসছে, তো এই জন্য যেটা হয় ওই বন্দুকের পুরো গ্যাসটা ওই গুন্ডার মুখে চলে যায়। আর এর ফলে সেই বেহুশ হয়ে যায়। আর তারপর ট্রেনের ড্রাইভার বা মোটরম্যান ট্রেনটা থামায়। আর পুলিশে করে কি গাড়ি থামিয়ে ট্রেনের দিকে আসতে লাগে দৌড়িয়ে, ট্রেনে উঠবে। আর তখন আবারও বানজি করে কি ড্রাইভার রুম থেকে বেরিয়ে জ্যাকোর সামনে যায় এবং বলে আমার লাইটার ফেরত দাও। তো বানজিকে আবারও দেখে জ্যাকো শক খেয়ে যায় এবং বুঝতে পারে এই শালা কোনো সাধারণ মানুষ নয়। তো যাই হোক, জ্যাকোর কথায় তখন বানজিকে আবারও লোকজন মারতে যায়। আবার তখন সকল প্যাসেঞ্জার ওই দিক দিয়ে আবার দরজা ভেঙে ভেতরে আসে। আর ওই মুহূর্তে জ্যাকো করে কি এমপি কে হোস্টেস বানিয়ে ইঞ্জিন রুমে নিয়ে যায় এবং মোটরম্যানকে ট্রেন চালাতে বলে। আর পুলিশ যখন প্রায় ট্রেনে উঠবে তখন আবার ট্রেন চলতে শুরু করে। তো এই জন্য পুলিশরা শুধু দেখতেই থাকে। আর এখানে বানজি ইঞ্জিন রুমে গিয়ে দেখে সেখানকার দরজা লক। আর তখন মাইলো ওকে আবারও টম ক্রুজের মতো ছাদের উপর দিয়ে ইঞ্জিন রুমে যেতে বলে। আবার এইদিকে ট্রেনের সকল যাত্রীরাও গুন্ডাদের উপর খুব বিরক্ত হয়ে গিয়েছিল, আর তাই সুযোগ পেতেই তারা করে কি ওই গুন্ডাদের মারতে থাকে। আর এইদিকে ইঞ্জিন রুমে জ্যাকো তখন এমপি কে বলে এইবার এই ট্রেনটা কোথাও থামবে না, ট্রেনের রাস্তা শেষ হলে ট্রেন দরকার পড়ে জঙ্গলে চলবে, মরলে একসাথে মরবো। আর সে ফগুকে আরো বলে গোল্লায় যাক তোমার টাকা আমার লাগবে না, এখন তুমি আমি আর সকল প্যাসেঞ্জার একসাথে মরবো। তো এইবার এমপি একটু ভয় পেয়ে যায়, তবুও টাকা দিতে চায় না। আর এইদিকে প্যাসেঞ্জাররা জ্যাকোর চামচেদের ধরে তো খুব মারছে। আবার এইদিকে বুসানে জ্যাকোর ওয়াইফ আর বানজির মা মদ খেতে খেতে ভালো বন্ধু হয়ে যায়। তো আয়শা তখন জ্যাকোকে কল করে এবং সে বলে কই তুমি, চিকেন রান্না করবো তো এখনো আসলে না, রাতে খাবার খেতে আসবে না। তো জ্যাকো তো জানে হয় সে মারা পড়তে যাচ্ছে, নয়তো পুলিশে ধরলে কত বছরের জেল হবে গ্যারান্টি নেই। তো এর জন্য জ্যাকো কাঁদতে কাঁদতে বলে আমি আসতে পারবো না। তো এটা দেখে এমপিও ইমোশনাল হয়ে পড়ে এবং বলে আচ্ছা ঠিক আছে যা, তোর 2 লাখ টাকা আমি দিব। আর সে ট্রেন থামাতে বলে। আর অন্যদিকে বুসান স্টেশনে পুলিশ আর মিডিয়া এসে ভিড় করেছে। আর এইদিকে জ্যাকো সিগারেট ধরায় যে ধরা তো পড়তেই যাচ্ছি, নয়তো মরতে যাচ্ছি। আর তখনও যখন সিগারেট ধরায় ওই লাইটারের দিকে ওর চোখ পড়ে এবং বলে এই শালা কুফা লাইটারের জন্য এই সব কিছু হয়েছে। আর এবার জ্যাকো মরে যাওয়ার সিদ্ধান্ত নেয় যে না আমার টাকা পয়সা দরকার নেই, তোর টাকা এমপি তোর কাছে থাক, আমি মরবো। কিন্তু এইবার ফোকো ভয় পেয়ে যায়। আর তখনই বানজি আবারও চলে আসে। তো ফোকো তখন সিস্টেমে মানে এমপি তখন সিস্টেমে দরজা খুলোকে ভেতরে আসতে দেয়। ভেতরে এসে
এসে বানজি জ্যাকোর উপর ঝাঁপিয়ে পড়ে, অবশ্যই ট্রেন থামানোর জন্য নয়, শুধুমাত্র লাইটারের জন্য। দুজনের মধ্যে ব্যাপক হাতাহাতি হয়। আর এই দিকে ট্রেন বুসান স্টেশনে ঢুকে, আর তখনই ইঞ্জিন রুমে বানজি তার সবচেয়ে বড় অস্ত্রটা কাজে লাগায়, সেটা হচ্ছে মাথা, এবং জোরে মাথা দিয়ে জ্যাকোর মাথায় আঘাত করে। তো জ্যাকো ধুম করে হাসতে হাসতে মাটিতে বেহুশ হয়ে পড়ে যায়। তো যাই হোক, ট্রেন তো ডেড এন্ডের দিকে এগিয়ে যেতে থাকে, মানে রাস্তা শেষ, ট্রেনটা মনে করো ক্র্যাশ করবে, সবাই মারা পড়বে, কিন্তু বানজি তখন ইমার্জেন্সি ব্রেকের চাপ দেয় এবং একদম শেষ মুহূর্তে এসে ট্রেনটা থেমে যায়। তো ট্রেনটা থেমে যেতেই সবাই উল্লাস করে, আর এই দিকে হেডকোয়ার্টারে পুলিশ কিছু না করেই খুশি। আর বানজি তখন করে কি, জ্যাকোর পকেট থেকে নিজের 30 টাকা দামের লাইটারটা বের করে, আর লাইটার পেয়ে ওর মুখে বিজয়ের একটা হাসি চলে আসে। তো যাই হোক, স্টেশন থেকে বাইরে আসার পরে এমপি পুলিশ করে কি, নিজেরও কিছু ক্রেডিট নেয় এবং মনে করো আমাদের বানজিকে অনেক হাইলাইটস করে যে বানজি আজকে সবাইকে বাঁচিয়েছে, তবে আমার অনেক ক্রেডিট আছে, আমি বুদ্ধি টুদ্ধি দিয়েছি বানজিকে। কিন্তু এই কথা যখন বলে তখনই করে কি, ট্রেনের একটা যাত্রী যে মেয়ে ছিল সে এমপি কেও ভরা মজলিসে সবার সামনে চর মেরে চলে যায় এবং বলে ডরপোক একটা। তো এর ফলে সাংবাদিকদের আর কিছু বুঝতে বাকি থাকে না। তো যাই হোক, আমাদের এরপর দেখানো হয় ভিলেন জ্যাকোকে, যে এখন ওই স্মাইলি ফেসে ওখান থেকে স্ট্রেচারে হসপিটালে যাচ্ছে। আর তখন বাকি প্যাসেঞ্জাররা মিডিয়াতে ইন্টারভিউ দিতে থাকে, সবাই হিরো বানজিকে মনে করো যে খুব সুনাম করছে, কিন্তু বানজির কোনো দিকে মনোযোগ নেই, সে তার লাইটার ফেরত পেয়ে খুশি। আর তারপর সে তার ওই যে সেই বন্ধু মাইলোর কাছ থেকে সিগারেট নেয় এবং সেই 30 টাকা লাইটার দিয়ে শান্তি করে সেটা জ্বালায়। তবে এই ঘটনায় তার কপাল খুলে যায়, কারণ এই ঘটনায় সে এত হাইলাইটস হয়েছে যে সরকার থেকে পুলিশে ভালো একটা চাকরি পেয়ে যায়, মানে অনেক দামি একটা চাকরি, মনে করো ডাইরেক্ট এসআই হয়ে গিয়েছে। তো এর পরের বছর যখন আবার রিইউনিয়ন হয় বন্ধু বান্ধবের, তখনও তো মনে করো পুলিশের এসআই বা এটা একটা কিছু। তো সব বন্ধুরা ওকে রেসপেক্টের চোখে দেখতে শুরু করে, কিন্তু শুধুমাত্র ওই জ্যাক বাদে যে ওকে হিংসা করে। তো এইবার বানজি করে কি, জ্যাককে সিগারেট দেয় এবং ওকে একটা লাইটার দেয় ধরানোর জন্য, আর এই লাইটারেও গ্যাস বাড়িয়ে দিয়েছিল, মানে ওই আগের শোধটা নেয়। আর তারপর সবাই চিয়ার্স করে আমাদের বানজিকে, আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। মানে এই সিনেমার থাম্বনেলে আমি কি দিব বলতো, কি দেওয়া যায়, 30 টাকার লাইটারের গল্প। তো যাই হোক, কেমন লেগেছে সিনেমাটির গল্প, কেমন লেগেছে আমাদের সিনেমার ক্যারেক্টার গুলোকে, স্পেশালি বানজি, তারপর ভিলেন, তারপর এমপি, ভাই এক একটা মাল। এছাড়া আমার এক্সপ্লেন কেমন ছিল সেটা কমেন্টে অবশ্যই জানিও। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।